হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি চলে আসলাম আপনাদের জনপ্রিয় একটি মুভি বরবাদ নিয়ে কথা বলতে। তো চলুন আর দেরি না করে এখন ওই মুভিটি শুরু করা যাক। সো বন্ধুরা, মুভির শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুভিতে শাকিব খানের নাম দেওয়া হয়েছে আরিয়ান মির্জা এবং নায়িকা হিসেবে যে অভিনয় করেছে সে হলো ইধিকা পাওয়েল, আর তার নাম দেওয়া হয়েছে এই মুভিতে নিতু। আরও একটি মজার ব্যাপার হলো, এই মুভিতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছে মিশা সওদাগর। এটা কিন্তু খুবই অসাধারণ একটা ব্যাপার, কারণ এতদিন যাবৎ আমরা দেখেছি শাকিব খানের সঙ্গে সবসময় মিশা সওদাগর ভিলেনের একটা চরিত্র করত, কিন্তু এখন দেখতে পাচ্ছি সে কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছে। আর এই বরবাদ মুভিতে একটা সংলাপ ভাইরাল হয়েছে, যেটা আপনারা সবাই জানেন, এই জিল্লু মালদে। এই সংলাপটা আসলে যাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে আমাদের পার্শ্ববর্তী দেশের, মানে এক কথায় বলতে গেলে কলকাতার শ্যাম ভট্টাচার্য নামে একজন অভিনেতা, যাকে আমরা এর আগেও অনেক মুভিতেই দেখেছি, কিন্তু আগে সেরকমভাবে পরিচিত লাভ না করলেও এই বরবাদ মুভিতে শাকিব খানের একটা ডায়লগে সে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে, যেটা এখন দর্শকদের মধ্যে তুমুল আকারে সাড়া ফেলেছে। তো বন্ধুরা, বরবাদ মুভিটির একদম প্রথমেই আমরা দেখতে পাই শাকিব খান যখন ছোট ছিল তখন একদম ফার্স্ট সিন সেটা হচ্ছে একটা স্কুলে একটা মেয়ে ফার্স্ট ব্রেঞ্চে বসে আছে এবং শাকিব খান সেই মেয়েটির দিকে তাকিয়ে আছে, এমন গভীরভাবে তাকিয়ে আছে, তার কাছে যেন মেয়েটিকে খুবই পছন্দ হয়েছে। তো শাকিব খান হঠাৎ করে ক্লাস চলাকালীন অবস্থায় গিয়ে সেই মেয়েটিকে একটা কিস করে। অর্থাৎ শাকিব খান ছিল আরিয়ান মির্জা আর শাকিব খানের বাবা ছিল মিশা সওদাগর। তা তো আমি আপনাদেরকে আগেই বলেছি, শাকিব খানের বাবা অনেক ধনী এবং প্রভাবশালী হওয়ায় শাকিব খান ছোটকাল থেকেই অনেক খারাপভাবে জীবনযাপন করতে শুরু করে, যেটা তার ব্যক্তিগত জীবনের ওপর অনেকটাই প্রভাব ফেলে। তো যখন সেই মেয়েটি একটা চিৎকার দিয়ে ওঠে, তখন ক্লাসের শিক্ষক এসে যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে, তো তখন শাকিব খান কিছু না বলে স্যার অনেক জোরে জোরে ব্যাট দিয়ে তাকে হাতের উপর আঘাত করে। তো তখন একটা সময় রেগে গিয়ে শাকিব খান জ্যামিতি বক্সের মধ্যে থাকা কাটা কম্পাস দিয়ে সেই স্যারকে অনেক খারাপভাবে, এক কথায় বলতে গেলে নৃশংসভাবে খুন করে, যেটা দেখে সেই ক্লাসের রুমের সকল শিক্ষার্থীরা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা তার কিছুক্ষণ পরেই দেখতে পাই সেই ক্লাস শিক্ষকের স্ত্রী আরিয়ান মির্জার বাবার কাছে, এক কথায় শাকিব খানের বাবার কাছে বিচার নিয়ে যায় এবং শাকিব খানের নামে একটা মামলা করে। তো এতে মিশা সওদাগর তাকে একটা অফার করে, আপনি যত পরিমাণে টাকা চান আমি টাকা দিতে রাজি, কিন্তু আমার ছেলের নাম থেকে কেসটা উইথড্র করতে হবে। তো সেই মহিলাটি কিছুতেই রাজি হতে চায় না, কেননা তার স্বামীকে সে হত্যা করে ফেলেছে। আর মিশা সওদাগর তখন তাকে বলে আমি আপনাকে ব্লাইঙ্ক চেক দিব, আপনি যদি বিশ্বাস না করেন আমি আপনাদের সারা জীবনের খরচা বহন করতে রাজি আছি। তো তবুও কিছুতেই সেই মহিলাটি যখন বিশ্বাস করতে চায় না এবং রাজি হয় না, তখন মিশা সওদাগর সেই মহিলাটিকে সেই আগের শাকিব খানের মতো নৃশংসভাবে আবারও হত্যা করে। মানে এক কথায় বলতে গেলে তার স্বামীর জন্য সেই স্ত্রীকেও মৃত্যুর শিকার হতে হয়। তো তারপর মিশা সওদাগর বাড়িতে ফিরে আসে
তারপর আমরা দেখতে পাই শাকিব খান অনেকটা বড় হয়েছে। এরপর সে বিভিন্ন ধরনের ড্রাগস, ড্রিঙ্ক এবং এক কথায় বলতে গেলে সকল ধরনের মাদকদ্রব্যের উপর আসক্ত হয়ে পড়ে। আসক্ত হয়ে পড়তে পড়তে এমনটাই অবস্থা যে তার কাছে টাকাকে কোনো টাকাই মনে হয় না, সে যে কোনোভাবে টাকা উড়াতে থাকে। এদিকে তার মামা একটা পার্টির সাথে হাত করে, এক কথায় বলতে গেলে শাকিব খানের বাবার থেকে টাকা লুকিয়ে লুকিয়ে সে বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে। কিন্তু তার লোভ এখনো কমেনি, সে আরও চায়। সে চায় শাকিব খানকে শেষ করে দিয়ে সে নিজে সেই রাজত্ব দখল করতে। তো আমরা তারপর দেখতে পাই নিতু সেই সিনেমায় আগমন হয়। তো নিতু ফার্স্টে আসে একটা চ্যারিটির জন্য ডোনেশন কালেক্ট করতে। তো এখানে একটা টুইস্ট আছে, সেটা আপনারা মাঝখানের দিকে বুঝতে পারবেন। তো নিতু এসে শাকিব খানকে একটা বারে দেখতে পায়, যেখানে নাচানাচির সঙ্গে শাকিব খান অনেকগুলো টাকা উড়াচ্ছিল। তো নিতু সেখানে গিয়ে শাকিব খানকে বলে, আমি আপনাকে দেখলাম আপনি অনেকগুলো টাকা দিলেন এখানে, তো আমাদের চ্যারিটির জন্য যদি কিছু দান করতেন তাহলে ছোট ছোট বাচ্চাদের অনেক উপকার হতো। তো শাকিব খান তো প্রথম দেখেই নিতুর প্রেমে পড়ে যায়। আর শাকিব খান তাকে বলতে থাকে, আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। তো তারপর শাকিব খান এক ব্রিফকেস টাকা এনে সেই নিতুকে দিয়ে দেয়। তো নিতু সেই টাকা নিয়ে চলে যায় এবং নেক্সট শাকিব খান নিতুর অফিসে চলে যায়। নিতু একটা অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করত। তো নিতুর অফিসে গিয়ে শাকিব খান প্রতিনিয়ত তাকে বিরক্ত করা শুরু করে। তো নিতু প্রথমে জানতো না যে শাকিব খান ড্রাগ অ্যাডিক্টেড এবং অনেক ভয়ঙ্কর একটি লোক। পরে যখন নিতুর বান্ধবী তাকে বিষয়টা পুরোপুরিভাবে জানায় যে শাকিব খান এরকম একটা নেশাখোর ড্রাগ অ্যাডিক্টেড একটা লোক, ওর সাথে ঘোরাফেরা করলে অনেক সমস্যা হবে। তো এরপর আমরা দেখতে পাই প্রতিদিন যখন শাকিব খান সে অফিসে যাওয়া আসা করলো, তখন নিতুর ম্যানেজার মানে এক কথায় হেড ম্যানেজার তখন তার উপর অনেক রেগে গেল। তো অনেক ধরনের খারাপ মন্তব্য করলো। তো এরপর আমরা দেখতে পাই নিতুকে একটা সময় সেই ম্যানেজার তার অফিস থেকে বের হয়ে যেতে বলল। তো এরপর শাকিব খান অনেক রাগান্বিত হয়ে সে গিয়ে ওই ম্যানেজারের উপর অনেক অত্যাচার করলো এবং অনেক মারধর করলো। তো এদিকে আবার নিতু জেনে ফেলেছে যে শাকিব খান অনেক খারাপ একটা লোক। তো তখন আমরা দেখতে পাই নিতু কিছুটা শাকিব খানের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করলো। এক কথায় শাকিব খানকে দেখে আতঙ্কিত হয়ে থাকতো, সব সময় তাকে দেখলেই একটু দূরে দূরে থাকার চেষ্টা করলো। তো এরপর আমরা দেখতে পাই শাকিব খান অনেক কষ্ট করে নিতুর কাছে যাওয়ার চেষ্টা করলো এবং তাকে একটি গাড়ি গিফট করলো, তার জন্য একটা ফ্ল্যাট গিফট করলো। এক কথায় বলতে গেলে তাকে ইমপ্রেস করার জন্য যা কিছু করা দরকার সে সব কিছুই করলো। তো তবুও নিতু ওকে ভুল বুঝতে শুরু করলো। তো শাকিব খান এরই মধ্যে একটি সিদ্ধান্ত নিল, সে সকল ধরনের নেশা ছেড়ে দিবে। তো এর জন্য সে একটি হসপিটালে শিফট হলো। তো মিশা সওদাগর যখন জিল্লুকে জিজ্ঞাসা করলো যে আরিয়ান মির্জা কই, তো তখন জিল্লু বলল তার দেশে কিছুদিনের জন্য ভালো লাগছে না, তাই সে ইংল্যান্ডে চলে গিয়েছে। কিন্তু ওইদিকে কিন্তু সে নেশা ছাড়ার জন্য হসপিটালে শিফট হয়েছে, যেখানে অনেক মানে এক কথায় বলতে গেলে
আমাদের স্বাভাবিক জীবনযাপন থেকে সেখানে একটু আলাদা, বাহিরের পরিবেশে আসা যাবে না, একটা রুমে সব সময় বন্দি থাকতে হবে। বন্ধুরা, এই সিনটা এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যে শাকিব খান সত্যি সত্যি একজন ড্রাগ অ্যাডিক্ট। মানে কি বলবো, ওখানে সে একটা রুমের মধ্যে দেয়ালে প্রচুর পরিমাণে আঘাত করছিল হাত দিয়ে, এবং মনে হচ্ছিল সে যেন উদ্ভট একটা মানুষ হয়ে গিয়েছে সে ড্রাগটা না নিতে পেরে। তো এটা যে আসলে কতটা যন্ত্রণাদায়ক। আর একটা মেয়ে কোনো ছেলের জীবনে আসলে সেই ছেলের জীবন যে কতটা খারাপভাবে ধ্বংস হতে পারে তা এই বরবাদ সিনেমাটি দেখলেই আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে আপনাকে স্বপ্ন দেখাবে, ভালোবাসবে, কিন্তু অবশেষে আপনাকে ছেড়ে সে চলে যাবে। সে চলে যাবে বলতে আপনার চেয়ে বেটার কাউকে পেলে সে তার হাত ধরে চলে যাবে। হোক তার পেট মোটা, হোক সে খাটো, বা হোক সে কালো, শুধু তার অর্থ থাকলেই হবে। মেয়েরা আসলে চায় অর্থ। আর এ যুগে সত্যিকারের ভালোবাসা বলতে আসলে কিছুই হয় না, সবই মিথ্যা অভিনয়। একটা সত্যিকারের প্রেম বলতে আমার জীবনে আমি একটা সত্যিকারের প্রেম দেখেছি যেখানে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসা হয়েছিল। এটা একদম আমার চোখের সামনে দেখা, যেখানে একটা মেয়ে নিজে তার মায়ের বাড়ি থেকে একটা ছেলের হাত ধরে চলে এসেছিল, এবং মা তাকে বারবার সেই ছেলের বাড়ি থেকে নিতে আসলেও সেই মেয়েটি আবারও তার বাড়ি থেকে পালিয়ে সেই ছেলের হাত ধরে আবারও পালিয়ে গিয়েছে। এটাকেই বলে আসল ভালোবাসা। কিন্তু সেই ছেলেটা সেরকম সচ্ছল পরিবারের না হওয়া সত্ত্বেও সেই মেয়েটি তার হাতটি কখনো ছাড়েনি। এটাই হলো আসল ভালোবাসা। আসলে ভালোবাসাটা কি জিনিস? দুইটি মন একসাথে মিলে একটি হৃদয় হয়ে যায়। আর ছেলেরা সব সময় এইভাবেই ধোঁকা খায়। একটি মেয়ে প্রথম দেখাতে কখনোই একটি ছেলেকে মন থেকে ভালোবাসতে পারে না। মেয়েটি প্রথমে হয়তোবা মনে করে ছেলেটিকে একটু পরীক্ষা করি, আমি একটু টাইম পাস করি, আমি কিছু গিফট নেই, এগুলাই হয়তোবা মেয়েটির আশা থাকে। কিন্তু একটি ছেলে একটি মেয়েকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। আসলে ছেলেদের চাহিদাটা দেহের উপর না, ছেলেদের চাহিদাটা আসলে তার মনের উপর। মানে একটা মেয়েকে যদি একটা ছেলের মন থেকে পছন্দ হয়, এক কথায় যদি মন থেকে ভালোবেসে ফেলে, তাহলে সেই ছেলেটি সব সময় সেই মেয়েটিকে একটা পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তার মধ্যে সৃষ্টি হয় যে কিভাবে তাকে নিজের করে নিবে। তার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য সে স্বপ্ন দেখতে থাকে। কিন্তু একটা মেয়ে কি সুন্দরভাবে তার জীবনটা পরিবর্তন করে ফেলে। যদি আপনার চেয়ে কাউকে বেটার কাউকে পেয়ে যায়, এখন সে একটা কথাই বলবে, আমার পরিবার থেকে মেনে নিচ্ছে না, সমাজ কি বলবে। এক কথায় বলতে গেলে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সে আপনাকে ছেড়ে চলে যাবে। এটা এখনকার দিনের বেশিরভাগ ছেলের জীবনে হয়ে আছে। তো এভাবেই ছেলেরা হয়ে পারে আসক্ত, এক কথায় নেশায় আসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এই নেশায় আসক্ত থেকে ছেলেদের জীবনের অনেকটাই ধ্বংস বেড়ে যাচ্ছে, এবং তারা জীবনকে শেষ করতে দ্বিধাবোধ করছে না। এটা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত আমি জানি না। তো আমি একটা কথাই সবসময় বলতে চাই, জীবনে এমন কারো প্রেমে পড়ো না যে তোমার জীবনকে নিজ হাতে শেষ করে দিবে। সে যদি নিজ হাতে শেষ না করে, তবুও তুমি নিজেই নিজের জীবনটাকে নিজ হাতে শেষ করে দিবে। এমন একটা সিচুয়েশন সে তোমার জীবনে তৈরি করে দিয়ে যাবে। এটাই হচ্ছে ছলনাময়ী মেয়ে। তো
তো এভাবেই শাকিব খান নিতুর প্রেমে পড়ে। তো যখন শাকিব খান এইভাবে ট্রিটমেন্ট নিতে থাকে, তো অনেকটাই দেখা যায় যে শাকিব খান স্বাভাবিকে ফিরে আসে। তখন আর সে ড্রাগস ব্যবহার করছে না, নিতুর প্রেমে সব সময় অন্ধ হয়ে থাকছে। তো শাকিব খানের বাবাকে নিয়ে এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা আপনারা আরেকটু পরেই জানতে পারবেন। শাকিব খান যখন নিতুকে সত্যি সত্যি বলে দেয় আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, তো তখন নিতু শাকিব খানকে এড়িয়ে চলতে শুরু করে। যখন নিতু দেখলো যে শাকিব খান তার জন্য অনেক কষ্ট করে নেশার মধ্যে থেকে বেরিয়ে আসছে এবং সকল ধরনের খুন খারাপি সব কিছু বন্ধ করে দিচ্ছে, তারপরেও কিন্তু নিতু শাকিব খানকে মন থেকে ভালোবাসেনি। সে কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ভালোবেসেছে। আর এটা কিসের প্রতিশোধ জানেন? এটা হচ্ছে শাকিব খান যখন ছোট ছিল তখন শাকিব খানের বাবাদের একটা রাজনৈতিক দল ছিল, আর অপরপক্ষে আরেকটি রাজনৈতিক দল ছিল যেখানে ওই দলটি বেশি ট্রেন্ডিংয়ে ছিল। এক কথায় ওই দলটি সবাই তখন সাপোর্ট করত। তখন কাজী হায়াৎ এবং আরও অনেক কয়েকজন মিলে শাকিব খানের বাবা এবং সেখানে এক কথায় বলতে গেলে সেই দলের কয়েকজন মিলে পরামর্শ করে যে দলটি এখন ট্রেন্ডিংয়ে রয়েছে সেই দলের মাতাকে শেষ না করতে পারলে, এক কথায় সেই দলের যে হেড আছে তাকে যদি আমরা শেষ করতে না পারি তাহলে কিছুতেই আমরা রাজনৈতিক ক্ষমতায় যাইতে পারবো না। তো এই জন্য কাজী হায়াতরা মিলে একটা লোক ঠিক করে যাদের মাধ্যমে সেই অপরপক্ষের দলের হেডকে হত্যা করে। তো যখন এই কেসটা অনেক ভাইরাল হয়ে যায় তখন শাকিব খানের বাবা অর্থাৎ মিশা সওদাগররা একটা পরামর্শ নেয় যে যেহেতু বিপক্ষ দলের হেড হত্যার একটা বিষয়, এখানে তাদের নামে মামলা হতে পারে। তো তখন তারা কি করে, তখন গ্রামের একটা সাধারণ মানুষকে ধরে সেই মামলার একটা জবানবন্দি নেয় যে আমি সেই লোককে মানে নেতাকে হত্যা করেছি, এরকম একটা স্বীকৃতি প্রদান করে যাতে করে তাদের নামে কোনো দোষ না থাকে। তো এভাবেই পুলিশ দিয়ে সেই লোককে গ্রাম থেকে ধরে এনে সেই মামলার আসামি বানিয়ে দেওয়া হয়। আর এই আসামিটাই হলো নিতুর বাবা, অর্থাৎ এখন শাকিব খান যে নিতুকে ভালোবেসেছে সেই নিতুর বাবাই হচ্ছে সেই আসামি। অর্থাৎ শাকিব খানের বাবারা জোর করে যেই গ্রামের সাধারণ লোকটিকে ধরে এনে আসামি বানিয়ে দিল সেই আসামিটাই হচ্ছে নিতুর বাবা। তো নিতুর একটা বোন ছিল যে শাকিব খানের বাবার কাছে গিয়েছিল তার বাবাকে ছাড়িয়ে আনার জন্য। তো তখন শাকিব খানের বাবা তাকে বিছানায় যাওয়ার জন্য একটা অফার করে। তখন নিতুর বোন সে বাড়ি ফিরে যায় এবং একটা সময় দেখা যায় সে অনেক টেনশনের মধ্যে থাকে। নিতু তখন অনেক ছোট ছিল। তখন নিতু মাঝে মাঝেই তার বোনকে জিজ্ঞাসা করত, আপু আমার বাবা কবে আসবে? তো তখন নিতুর বোন বলতো যে আসবে, অবশ্যই আমাদের বাবা আমাদের মাঝে আসবে। তো যখন নিতুর বোন দেখলো কিছুতেই কিছু হচ্ছে না, তখন নিতুর বোন শাকিব খানের বাবার কাছে গিয়েছিল এবং কিছুটা সময় সেখানে কাটানোর পরে সে বাড়ি এসে কিন্তু সে একটা চিঠি লিখে সম্পূর্ণ বিষয়টা নিতুকে জানিয়ে দিয়ে তখন সে সুসাইড করে। তখন সে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে।
আর এই প্রতিশোধটা নেওয়ার জন্যই নিতু শাকিব খানকে টার্গেট করে। আর তখন থেকে কিন্তু নিতুর কাকু নিতু এবং নিতুর বোনকে দেখাশোনা শুরু করছিল। তো তারপরে আমরা দেখতে পাই নিতু কিন্তু শাকিব খানকে টার্গেট করে যে তাকে ভালোবাসার মায়ায় ফেলে তার কাছ থেকে দূরে সরে আসবো, যেন শাকিব খান তিলে তিলে নষ্ট হয়ে যায় এবং তার জীবনটা সে নিজ হাতে শেষ করে। আর শাকিব খানের জীবনটা যদি সে শেষ করে তাহলে শাকিব খানের বাবা সে কিন্তু তার জীবনটাও, তার ছেলের জীবন নষ্ট হতে দেখে তার জীবনটাও শেষ হয়ে যাবে। এরকম একটাই আর কি টার্গেট থাকে নিতুর। তো এভাবে নিতু শাকিব খানকে টার্গেট করে একের পর এক ভালোবাসার অভিনয় করে শাকিব খানের সঙ্গে ছলনা করে সে তার টার্গেটটা পূরণ করে। এবং যখন শাকিব খান তার উপর প্রচণ্ড পরিমাণে মায়ায় পড়ে যায়, আবেগে পড়ে যায়, সেই সময় নিতু তার কাছ থেকে সরে যেতে শুরু করে। শাকিব খানের দেওয়া গাড়ি, শাকিব খানের দেওয়া ফ্ল্যাট সব কিছু ছেড়ে সে আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করে। তো তখন আমরা দেখতে পাই শাকিব খান পুরো বিষয়টা তখন জানা ছিল না। তখন শাকিব খান যখন গিয়ে নিতুর কাছে সব কিছু জানতে চায় তখন নিতু সব কিছু শাকিব খানকে খুলে বলে বলতে এখানে এর আগে একটা সিন আছে যেখানে শাকিব খান নিতুকে নিয়ে তার বাড়িতে যায় এবং তার দিদির সাথে তার মায়ের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এবং তারপর মিশা সওদাগর যখন দেখে শাকিব খান নিতুর জন্য অনেকটাই আপসেট হয়ে পড়ছে, তখন মিশা সওদাগর তাকে বলে, শাকিব খানকে বলে যে নিতুকে এবং নিতুর পরিবারকে আসতে বলো আমাদের বাড়িতে, বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি, বিয়ের সকল এক কথায় ধাপে ধাপে যে একটা আছে আপনার পদক্ষেপ আছে সেগুলো আর কি একটু আগানোর চেষ্টা করতে চাই। তো তখন আমরা দেখতে পাই নিতু যখন মিশা সওদাগরকে দেখতে পায় তখনই সে অন্যরকম একটা রিয়াকশন করে ওঠে। তো অনেক খারাপ আচরণ করে শাকিব খানের বাবার সঙ্গে। তো তখন শাকিব খান নিতুকে বলে, তুমি আমার বাবার সঙ্গে এরকম করছো কেন? তো তখন নিতু তখন পুরো বিষয়টা শাকিব খানকে বলে যে এইভাবে তোমার বাবা আমার বাবার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। তো তখন মিশা সওদাগর পুরো বিষয়টা নিতুকে বলে যে এখানে আমার কোনো হাত ছিল না, এটা আমার পার্টির লোক মিলে করেছিল, এটা আমি নিজেও জানতাম না। এটা আসলে সঠিক ছিল যে মিশা সওদাগর এটা জানতো না, সে জানতো না যে সেটাই আসলে নিতুর বাবা ছিল। তো কিছুতেই সেই নিতু আর সেই বিষয়টা মেনে নিচ্ছিল না। তো তখন নিতু আবারও শাকিব খানের কাছ থেকে অনেকটা দূরে হারিয়ে যায়। তো তখন আমরা দেখতে পাই শাকিব খান আরেকটি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, যখন সে সব সময় শুধু নিতুকে নিয়েই ভাবতে থাকে, বারবার নিতুর কাছে ফিরে যেতে চায়, কিন্তু পরিস্থিতি তাকে অনেকটা অসহল করে তোলে। সে কিভাবে দিন কাটাচ্ছিল সেটা, সেই সিনগুলো দেখলে সত্যিই খুব খারাপ লাগতো। তো এই মুভিটিতেই আসলে দেখা যায়
একটা মানুষের জীবনে ভালোবাসা মানে একটা ছলনার ভালোবাসা আসলে সেই মানুষটার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে যায়, একটা স্বাভাবিক জীবন কতটা খারাপভাবে নৃশংসভাবে শেষ হতে পারে তা এই মুভিটির মাধ্যমে বোঝা যায়। আর বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি বিষয় আছে যে নিতু কিন্তু শাকিব খানকে এক সময় বলে যে আমি তোকে ভালোবাসিনি, আমি তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি, আমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। তখন শাকিব খান একটা কথা বলে, আমি যদি ইচ্ছা করি তোর মতো মেয়ে দিনে 1000টা অ্যারেঞ্জ করতে পারি। তো এই কথা বলার পর ইধিকা পাওলের অ্যাকশনটাও অনেক জোশ ছিল, কেননা আমি দেখতে পাই সে আগে শাকিব খানের সঙ্গে একটা অভিনয় করলো যে আমি তোমাকে ভালোবাসি না, এরকম সম্পূর্ণটাই অভিনয় ছিল। তো শাকিব খান যখন রাগারাগি করে চলে যাচ্ছিল, তারপরে দেখতে পাই আবারও যখন ইধিকা পাওয়েল বলে আমি মিথ্যা বলেছি, আমি সত্যি সত্যিই তোমাকে ভালোবাসি। তো তখন শাকিব খান যখন গিয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, তখন আবারও একটা মানে পোল্টি মারে ইধিকা পাওয়েল যে আমার মতো নাকি তুই 1000টা অ্যারেঞ্জ করতে পারবি এক তুড়ি মেরে, তো আবারও মানে পাগল হয়ে গেলি। তো এভাবে একের পর এক টুইস্ট, মানে এই মুভিটা আমি কি বলবো বন্ধুরা, মানে একের পর এক গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যে অ্যাকশনের কোনো শেষ ছিল না, মানে একটা শেষ হতে না হতেই আর একটা শুরু। আর শাকিব খান যখন এরপর সেখান থেকে চলে আসলো, তখন সে এসে আবারও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ল। আর সেই সমস্ত লোকদেরকে ইনভাইট করলো যারা নিতুর বাবাকে হত্যা করেছিল, মানে দলের জন্য নিতুর বাবাকে হত্যা করেছিল, সেই সমস্ত লোকদেরকে আবারও ইনভাইট করলো। তো ওরা আসার পরে আমরা দেখতে পাই শাকিব খান বিশাল বড় একটি রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং এই রাইফেলটা আসলে এত বড় রাইফেলটা কি চালানো সম্ভব নাকি আমি নিজেও জানি না, হয়তোবা র্যাবের কাছেও এত বড় রাইফেল নেই, কিন্তু এগুলা কিভাবে অ্যারেঞ্জ করে এটা আসলে আশ্চর্যের একটা বিষয়। তো তারপর দেখতে পাই রাইফেলটা নিয়ে সবাই যখন শাকিব খানের জন্য অপেক্ষা করছিল, তখন শাকিব খান রাইফেলটা নিয়ে একের পর এক গুলি ছুড়ে সবাইকে হত্যা করছিল। তো তারপর আবারও নিতুর কাছে ফিরে যায়, গিয়ে বলে আমি তোমার বাবার সকল খুনিদেরকে নিজ হাতে হত্যা করেছি। তো তারপরে নিতু বলে যে তো তুমি কি ভাবলে যে ওদেরকে মেরে দেওয়ার পর আমি তোমার কাছে আবারও ফিরে আসব? কিছুতেই না, আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। তো শাকিব খান তখন আরও খারাপ অবস্থায় চলে যায়, তখন গিয়ে তার বাবার কাছে অনেক খারাপ আচরণ করে। তখন শাকিব খান আমরা দেখতে পাই আবারও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এবং অনেক খারাপ সময় পার করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ইন্ডিয়া থেকে আনা একজন এই মুভির সেকেন্ড যে ভিলেন আছে, সেই ভিলেন বিদেশ থেকে দেশে ফিরে আসে এবং ইধিকা পাওয়েলকে প্রথম দেখেই তার ভালো লেগে যায় এবং সে সব কিছুর বিনিময়ে হলেও ইধিকা পাওয়েলকে পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করে, অর্থাৎ শাকিব খানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে।
এখানে কিন্তু শাকিব খানের মামা, অর্থাৎ আগে যে শাকিব খানের একটা মামার কথা বলা হয়েছিল এবং ওই মামার একটা ছেলে ছিল যে কিনা শাকিব খানের সঙ্গে একটা গ্যাঞ্জামে জড়ায় এবং শাকিব খান সেই ছেলের মুখে প্রস্রাব করে দেয়। এই সিনটা কিন্তু খুবই অসাধারণ ছিল বন্ধুরা। সেই ছেলেকে পায়ের নিচে পেরে একদম তার মুখে প্রস্রাব করে দেয়। তো সেই ছেলেরও একটি রাগ ছিল। তো সব রাগ এক জায়গায় করে সবাই এক জায়গায় মিলিতভাবে চক্রান্ত করে শাকিব খান যখন নেশাগ্রস্ত অবস্থায় অর্থাৎ অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে সে যখন প্রচুর স্পিডে গাড়ি চালিয়ে আসছিল, তখন সেই তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি ট্রাক অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে শাকিব খানকে হত্যা করার চেষ্টা। তো তখন আমরা দেখতে পাই শাকিব খান তার প্রাইভেট কার নিয়ে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে স্পিডে আসছে এবং সেই ট্রাকটি এসে শাকিব খানকে একটা ধাক্কা দিয়ে প্রচুর পরিমাণে জখম করে তোলে, যেখানে হসপিটালে গিয়ে তার ফেসটা পুরো একটা অদ্ভুত ধরনের লুক চলে আসে, যেটা আপনারা দেখে থাকবেন হয়তোবা ট্রেইলারে আপনারা দেখতে পারছিলেন যে একদম শেষ পর্যায়ে শাকিব খানের হাতে একটা কুড়াল, সে শাওয়ার ড্রেস পরে একটা হেলিকপ্টারের দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং তার একটা ডায়লগ ছিল, এই জিল্লু মাল দে। তো এই লুকটা আসলে এইভাবেই তৈরি হয়। গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে সে হসপিটালে গিয়েও বুকে এবং মাথায় অনেক আঘাত পায়, যেখান থেকে তার হসপিটালে অনেক দিন কেটে যায় কিন্তু সে সুস্থ হতে পারে না। সেখানে তার দাড়িগুলো অনেক বড় বড় হয়ে যায় এবং মাথায় ক্ষত হওয়ার কারণে তার চুল অনেকটা কেটে ফেলা হয়, জায়গায় জায়গায় আছে জায়গায় জায়গায় নেই, এরকম করে করে তার চেহারায় দুর্দান্ত একটা লুক চলে আসে। তারপর আমরা দেখতে পাই অনেক দিন সে হসপিটালে কাটায়। তারপর রুমে বসে সে প্রতিনিয়ত মদ্যপান করে এবং সকল ধরনের নেশাজাতীয় খাবার সে আবারও শুরু করে। এক সময় জিল্লু শাকিব খানকে বলতে থাকে, স্যার আপনি যদি এভাবে খেতে থাকেন তাহলে তো আপনার জীবন শেষ হয়ে যাবে। তো তখন শাকিব খান আর কি তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার জীবন তো শেষই, আর শেষ হবার আর বাকি কি আছে। তো একটা সময় খবর আসে নিতুর নাকি বিয়ে হচ্ছে। আসলে বিয়েটা হচ্ছে ওই যে ভিলেনের কথা বলা হয়েছিল আগে, যে ভিলেনটা বিদেশ থেকে দেশে ফিরলো আর নিতুকে প্রথম দেখেই ভালোবেসে ফেললো, সেই ভিলেনের সঙ্গে নিতুর বিয়ে হচ্ছে। তো নিতুর এই বিয়ে শাকিব খানের কাছে যখন জিল্লু খবর দিল যে নিতুর বিয়ে হচ্ছে, তখন শাকিব খান বিশাল বড় এক রাইফেল নিয়ে, তার দল বল সব কিছু নিয়ে এবং প্রচুর পরিমাণে রাইফেল অ্যারেঞ্জ করে শাকিব খান একটি হেলিকপ্টারে সেই শাওয়ার ড্রেসটি পরে, এক কথায় সাদা যে ধুতি জাতীয় একটা জিনিস সে পরে যে ভাইরাল হয়েছিল, সেই ড্রেসটা পরে হেলিকপ্টারে করে গিয়ে সেই বিয়ের স্থানে ল্যান্ড করে এবং ল্যান্ড করেই শাকিব খান প্রথমে তার রাইফেলটি দিয়ে সেখানে থাকা সৈন্য দলকে আগে শেষ করে। তারপর সেই ভিলেন অর্থাৎ যিশু, সেই ভিলেনের নামটা আসলে যিশু, আর মুভিতে কি নাম দেওয়া হয়েছে সেটা আমার এখন খেয়াল হচ্ছে না, তাই বলতে পারলাম না। তো যিশুকে তো আপনারা সবাই হয়তো বা চিনে থাকবেন। যাই হোক, সে কিন্তু বরের সাজে বিয়ের আসরে বসে আছে এবং কাজীও সেখানে রেডি।
এখন শুধু বিয়েটা পড়ানো বাকি। এরই মধ্যে শাকিব খানের সে প্রথমেই যিশুর সঙ্গে একটা ফাইট হয় এবং যিশুকে সে অনেক খারাপভাবে আক্রমণ করে এবং তাকে একটা সময় মেরে ফেলে। তো এরপরে আমরা দেখতে পাই শাকিব খান ইথিকা পায়েলকে একটা গুলি করে। যখন ইথিকা পায়েল সত্যটা বলতে চায় যে আমি তোমাকে সত্যি ভালোবাসেছি, মানে এখানে এটা ইথিকা পায়েল সত্যি বলে নাকি মিথ্যা বলে এটা আমি বলতে পারলাম না, তবে ইথিকা পায়েল লাস্ট সিনে গিয়ে বলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমার বাবার খুনির ঘরে আমি কিভাবে সংসার করব, এই কারণে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। তো এটা হয়তো বা সত্যি হতে পারে। তো তখন আরও কয়েকটি প্রুফ দেখায় যে যখন শাকিব খান রোড অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিল তখন তাকে দেখতে এসেছিল। তারপর যখন সে ড্রাগ অ্যাডিক্টেড থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, হসপিটালে শুয়ে চিৎকার করছিল, তখনও সে তাকে চুপি চুপি বোরকা পরে দেখতে গিয়েছিল। এরকম একটা সিন দেখানো হয় আর কি। তো তখন শাকিব খান তার আর ওই মিথ্যা ছলনা বিশ্বাস না করে ইথিকা পায়েলকে আবারও আরেকটি বন্দুক দিয়ে গুলি ছড়ে। শেষ পর্যায়ে ইথিকা পায়েল বলে তুমি কি শেষ পর্যায়ে আমাকে একটু বুকে জড়িয়ে ধরবে? তো তখন শাকিব খান ইথিকাকে বুকে জড়িয়ে ধরে একটা চিৎকার করে। এই সিনটা অনেক ইমোশনাল ছিল। তো তারপর আমরা দেখতে পাই শাকিব খানকে পুরো দুনিয়ার মানুষ মিলে জেলখানায় বন্দি করে দিয়েছে। আর এই সম্পূর্ণ মুভিটাই কিন্তু একজন উকিলের মুখ থেকে আমরা দেখতে পাই, মানে উকিল মুভিটা বলছে যেটা মানে স্বপ্নের মতো আর কি দেখানো হচ্ছে। মানে এক কথায় বলতে গেলে উকিল মুভিটা মানে উকিলের মুখে থেকেই মুভিটা শুরু এবং উকিলের মুখ থেকেই মুভিটা শেষ। মানে মুভিটার প্রথমেই আমরা দেখতে পাই যে শাকিব খান একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর সেখান থেকেই সেই স্কুলের ঘটনাটি দিয়েই শুরু করা হয়। ছোটোবেলা থেকে সে কি কি করেছে এবং এ পর্যন্ত সে কি কি করেছে, তার জন্য কি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এভাবেই পুরো সিনেমার গল্পটা আসলে তার মুখ থেকেই হয়ে যায়। তো তখন নিতুকে মারার পর যখন সে জেলখানায় যায় এবং সে নিজে ভয়েস রেকর্ড দেয় যে সে নিজে নিতুকে হত্যা করেছে এবং তার লিখিত একটি স্বাক্ষরও থাকে। তো শাকিব খানের যে পক্ষ উকিল আছে তিনি কেসটাকে ঘোরানোর চেষ্টা করে যে আমার ওটাকে কি বলে যেন, যা হোক কাঠগড়ায় দাঁড়ালে মানে যার পক্ষে যে থাকে তাকে কি যেন বলে এখন মনে আসছে না। তো সে আর কি শাকিব খানকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে যে শাকিব খান একজন মানসিক ভারসাম্যহীন রোগী, সে অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে তার মাথা কাজ করে না, হয়তো বা এরকম রেকর্ড সে হয়তোবা না জেনেই দিয়েছে। এভাবে অনেকভাবেই আর কি সে কেসটা লুকানোর চেষ্টা করে। তো তখন শাকিব খানকে যখন জিজ্ঞাসা করে জর্জ যে তুমি কি সব কিছু জেনে বুঝেই এই রেকর্ডটি করেছো, তখন শাকিব খান সেখানে বলে আমি সজ্ঞানে এই রেকর্ডটি করেছি এবং আমি নিজ হাতে নিতুকে খুন করেছি। তো তখন যখন নিজের দোষ যখন নিজেই স্বীকার করছে তখন জর্জ আর কি করবে। আর শেষ পর্যায়ে আমরা দেখতে পাই জর্জ শাকিব খানকে ফাঁসির অর্ডার দেয়। তো অবশেষে
শাকিব খান কিছুদিন জেলে থাকতে থাকতে তার ফাঁসির দিনটি চলে আসে এবং মিশা সওদাগর তার ছেলেকে আর কিছুতেই রক্ষা করতে পারল না। তার এত এত সম্পদ, এত পাওয়ার, সব কিছু এক সময় হার মেনে গেল। তো শেষ রাতে দেখি শাকিব খানকে ফাঁসির আগের যে নিয়ম কানুনগুলো আছে ইসলাম ধর্ম অনুযায়ী অনেক ধরনের কালেমা এবং দোয়া দরুদ পাঠ করানো হচ্ছিল এবং তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে মাথাটা যখন কালো কাপড় দিয়ে ঢেকে তার গলায় রশিটি পরিয়ে দেওয়া হচ্ছিল, তখনই আমরা দেখতে পাই মিশা সওদাগর তার মাথায় বন্দুক ঠেকিয়ে ঘোরের দিকে তাকিয়ে আছে। যখন তার ছেলেকে ফাঁসি দেওয়া হবে তখন সে নিজেকে শেষ করে ফেলবে। একদম শেষ সিনে আমরা দেখতে পাই হাত থেকে সাদা রুমাল পড়তেই শাকিব খানের ফাঁসি হয়ে গেল এবং অপরদিকে মিশা সওদাগর তার নিজের মাথায় নিজে গুলি করে তার জীবনটাও ধ্বংস করে ফেলল। এখানেই মুভিটি সমাপ্তি ঘোষণা করা হয়। তো বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই বুঝলেন যে একটা নারীর ছলনা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আপনারা যতদূর সম্ভব নারী থেকে দূরে থাকবেন, আর যদি পারেন তাহলে সঠিক জীবন সঙ্গিনী বাছাই করে এখন ওই বিয়েটা করে ফেলেন। কেননা এখনকার দিনে প্রেম বলতে যেগুলো আছে সবই অভিনয়, ছলনা।